আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সংসার করছো মাত্র 18 মাস, এর মধ্যে তুমি একাধিকবার মজা নিছো, আমি একাধিকবার মজা নিছি। মজা তুমিও পাইছো, মজা আমিও পাইছি, এখন কেন কান্নাকাটি করো? বাংলাদেশের রাজনীতি আর বাংলাদেশের বর্তমান সংসদ, বাংলাদেশের রাজনীতি এখন কমেডিয়ানদের হাতে, জকারদের হাতে, অশিক্ষিতদের হাতে, মূর্খদের হাতে। এদের না আছে কোনো মেধা, বিচক্ষণতা, প্রজ্ঞা, কোনো কিছুই নাই। গতকাল জাতীয় সংসদে বিএনপির সব্যসাচী নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্য দেখার পর জামাতের মাথা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। কারণ গতকাল সালাউদ্দিন যে বক্তব্য দিয়েছে, যে কথা বলেছে, তাতে করে জামাতের সাথে চরম একটা মুনাফিকি বিএনপি করেছে। আপনারা একটা জিনিস ভাবেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ইতিহাসে সব থেকে বড় মুনাফেকদের সংগঠন জামাত, এরপর বিএনপি। যারা সব থেকে বড় মুনাফেক, এই মুনাফেকদের সাথে সব থেকে বড় মুনাফিকি করেছে বিএনপি। এখন মুনাফেকদের মনের অবস্থা কতটা জঘন্য, কতটা ভয়াবহ, কতটা হতাশাগ্রস্ত তারা। জামাত সারা জীবন ভর মুনাফিকি করেছে, গুপ্ত থেকেছে। আওয়ামী লীগে লুকিয়েছিল জামাত, ছাত্রলীগে লুকিয়েছিল তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। এত বছর গুপ্ত থেকে রাজনীতি করেছে, এখনো তারা গুপ্ত আছে। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে সকল সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনে এখনো জামাতের শিবিরের অসংখ্য গুপ্ত লুকিয়ে আছে। এটা এখন পর্যন্ত প্রকাশ করা সম্ভব হয়নি, সময় লাগবে, তবে প্রকাশিত হয়ে যাবে এদের চরিত্র। জামাত সারা জীবন ভর মানুষের সাথে মুনাফিকি করলো, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে মুনাফিকি করলো। অবশেষে 2026 সালে এসে বিএনপি জামাতের সাথে একদম চরম একটা মুনাফিকি করেছে। আসেন শিলং সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা আমরা শুনি। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। তার বক্তব্যের মূল কথা, যদি নির্বাচন হতে না দেয় সেই ক্ষেত্রে আমরা আপোষ করেছি, জুলাই সনদে স্বাক্ষর করেছি। আমরা যে বারবার বলেছি এই জুলাই সনদকে বিএনপি ক্ষমতায় গেলে ঝুলিয়ে দেবে, তখন অনেকে বিশ্বাস করতে চাননি। এখন তো বিশ্বাস হলো, বিএনপি জুলাই সনদকে ঝুলিয়ে দিয়েছে। সালাউদ্দিন বলেছে, জামাত যেভাবে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর নিয়ন্ত্রণে নিয়েছিল, তাতে করে তৎকালীন সময়ে যদি জুলাই সনদে স্বাক্ষর করবার কথা বিএনপি না বলতো কিংবা স্বাক্ষর না করতো, সেক্ষেত্রে ইউনূস, জামাত, ডিপ স্টেট, আইএসআই সবাই সম্মিলিতভাবে নির্বাচনটাকে বানচাল করার একটা প্রচেষ্টা চালাতো। তারা নির্বাচনটা হতে দিত না এবং নির্বাচনটা খুব দেরিতে হতো। এরপর বিএনপির তো সারে সর্বনাশ হয়ে যেত। অলরেডি বিএনপির চাঁদাবাজি, দুর্নীতি, অপরাজনীতি, দখল, পেশি শক্তির অপব্যবহার, আধিপত্যবাদ সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। যদি নির্বাচনটা আরো 1 বছর পরে হতো, সেক্ষেত্রে বিএনপির ভরাডুবি নিশ্চিত ছিল। এটা বিএনপি জানতো, জেনে বুঝেই তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে। তারা জামাতের সাথে মুনাফিকি করেছে। তারা তখন শুধুমাত্র নির্বাচন আদায়ের জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছে। পরবর্তীতে এখন এসে বলতেছে আমরা নির্বাচনের জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, সংস্কার কমিশনে আমরা ঐক্যমত দিয়েছি। এখন বিএনপির সময় ভালো, বিএনপি ক্ষমতায় আসছে, এখন জামাতের সাথে মুনাফিকি করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামাত এতকাল মুনাফেক হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন এই মুহূর্তে গতকাল থেকে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেকেন্ড মুনাফেক। সেকেন্ড বললে ভুল হবে, তারাই সব থেকে বড় মুনাফেক। আপনারা গত কয়েকদিন থেকে দেখলেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ 14টা বোয়িং বিমান কিনবে। এয়ারবাসের সাথে যে চুক্তি বাংলাদেশের ছিল সেটা বাতিল করা হয়েছে। আপনারা কিন্তু জানেন বোয়িং বিমানে অসংখ্য ত্রুটি দেখা দিয়েছে, অসংখ্য ত্রুটি রয়েছে। এইসব ত্রুটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম তুলপাড় ছিল। ভারতবর্ষে সর্বশেষ যে বিমান দুর্ঘটনা ঘটলো, সেটাও কিন্তু বোয়িং এর একটা সিরিজের বিমান ছিল। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। বোয়িং বিমান কেনার কথা ছিল এবং সেখানে খরচ হতো 35,000 কোটি টাকা, যেটা মার্কিন ডলারে 2.8 বিলিয়ন মার্কিন ডলার। দুদিন আগ পর্যন্ত দেখলাম ইউনূসের চুক্তি অনুযায়ী 2.8 বিলিয়ন মার্কিন ডলার মানে 35,000 কোটি টাকায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 14টা বোয়িং বিমান বাংলাদেশের সরকার কিনবে। হঠাৎ করে কয়েক ঘন্টার ব্যবধানে এটার দাম 35,000 কোটি টাকা থেকে 45,000 কোটি টাকা হয়ে গেল। এখানে কি হলো, মানে কি এখানে ব্যাপারটা আসলে কি, বিষয়টা আসলে কি, আপনাদের প্রশ্ন জাগে না? 3.7 বিলিয়ন মার্কিন ডলার, 45,000 কোটি টাকা, অতিরিক্ত 10,000 কোটি টাকা। এটাই হচ্ছে কমিশন, এটাই হচ্ছে আমাদের ভাইয়ার পার্সেন্টেজ। আমাদের ভাইয়া চেনেন তো, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
অতীতে ছিলেন 10%, এখন সেটা একটু মাত্রা বেড়ে গেছে, যার কারণে একদিন 24 ঘন্টার ব্যবধানে 10,000 কোটি টাকা অতিরিক্ত চুক্তিতে দেখানো হয়েছে, যেই চুক্তির সম্পূর্ণ টাকা লুটপাট করবে বিএনপি গং। এইখানে যারা মধ্যস্থতাকারী ছিল, অর্থাৎ মার্কিনীদের সাথে চুক্তির মধ্যে যাদের সম্পৃক্ততা ছিল, বিএনপির একটা অংশ, ডিপ স্টেটের একটা অংশ, আইএসআইয়ের একটা অংশ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তারা সবাই মিলে সম্মিলিতভাবে 10,000 কোটি টাকা খেয়ে দিবে, এটা লিখে দেওয়া যায়। বিএনপি এত তাড়াহুড়া কেন করতেছে? মানে অর্থ ইনকাম করতে পারবে তো, শয়ে রয়ে খাক, হঠাৎ করে তাড়াহুড়া, সবকিছুতেই তাড়াহুড়া, সবকিছুতে ইনস্ট্যান্ট খাওয়ার যে চিন্তা ভাবনা, এটা কি আপনারা বুঝতে পারছেন কেন করতেছে? এটার কারণ একটাই, খোদ বিএনপি তারা নিজেরাও জানে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তারা ব্যর্থ হবে। তারা যতই মার্কিন বাণিজ্য চুক্তি সম্পন্ন করুক, তারা যতই মার্কিনীদের তাবেদারি করুক, তারা যতই মার্কিনীদের দাসত্ব করুক, সবকিছুর উপর বাংলাদেশের মানুষের পেটে যখন ভাত জুটবে না, তখন তারা এক হয়ে রাস্তায় নামবে। আগামী জুন মাসে বাংলাদেশে 4.5 কোটি মানুষের খাদ্যের সংকট দেখা দেবে এবং জ্বালানির অভাবে, সেচের অভাবে যেভাবে ফসল ধ্বংস হচ্ছে, যেভাবে বৃষ্টির পানিতে কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল, বিশাল এই হাওর অঞ্চল ডুবে গেছে বৃষ্টির পানিতে, সেখানে একটা মাত্র ধান চাষ হয়, সম্ভবত বুড়ো ধান, সেটাও পানির নিচে ডুবে গেছে। সেই অঞ্চলের যে মানুষগুলো, তাদের একটা মাত্র আয়ের উৎস বুড়ো ধান। এই ধান চাষের পর তারা তাদের পরিবারের ভরণ পোষণ মেটায়, খাদ্য দ্রব্য, বাসস্থান, বস্ত্র সবকিছুর ব্যয় মেটায় এই ধানের মাধ্যমে। যে আয় আসে তাদের বিক্রির মাধ্যমে, সেই আয় দিয়ে এখন এই ধান পানির নিচে চলে গেছে। সেক্ষেত্রে তাদের জীবন কিভাবে চলবে? সেখানে কি খাদ্য সংকট দেখা দেবে না? সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের এই সরকার আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ব্যাপক একটা ধাক্কা খাবে এবং বাংলাদেশের মানুষ ক্ষোভে ফেটে উঠবে। যে কোনো সময় একটা দেখা দেবে এবং এই মাধ্যমে বিএনপির পতন ঘটবে। বিএনপি সেটা জানে, যার কারণে তারা হুড়ো করে যেভাবে টাকা লুটপাট করা যায় সেটাই তারা করতেছে। আমি যে বারবার বলি, বিএনপি একটা গান্ডুদের সংগঠন, বিএনপি একটা মূর্খদের সংগঠন, বিএনপির মধ্যে কোনো প্রজ্ঞাবান বিচক্ষণ কোনো মানুষ নাই, কোনো নেতা নাই। তারা যখন কথা বলে তারা ভাবে না এটার প্রতিক্রিয়া কি আসতে পারে, তারা কোনো তথ্য উপাত্ত নিয়ে কথা বলে না। তাদের প্রধানমন্ত্রী যেখানে বলে ব্যাক টু দ্য ফিউচার, তাদের প্রধানমন্ত্রী যেখানে বলে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, সেখানে তাদের মন্ত্রীবর্গ যারা আছে তারা তো উল্টাপাল্টা কথা বলবেই। গতকাল অর্থমন্ত্রী আমির খসরু সংসদে বলেছে বিএনপি যদি ক্ষমতায় থাকতো বাংলাদেশের জিডিপি নাকি ভারতবর্ষকে অতিক্রম করত। বাস্তবতা আসলে কি? ভারতের আকার 3.7 ট্রিলিয়ন ডলার আর বাংলাদেশের আকার 450 বিলিয়ন ডলার। পার্থক্যটা কোথায় আপনারা বুঝতে পারতেছেন নাকি আরো বিস্তারিত বলতে হবে? আচ্ছা, আমি ধরে নিলাম উনি জিডিপি প্রবৃদ্ধির কথা বলতে চেয়েছেন বা বুঝাতে চেয়েছেন। এইখানে বাস্তবতা আসলে কি? বিএনপির বিগত শাসনামলে অর্থাৎ 2001 থেকে 2006 বাংলাদেশের জিডিপি কোথায় ছিল? 2001 থেকে 2006 সালে বাংলাদেশের গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল 5.46%। 2001 সালে বিএনপি ক্ষমতা নেওয়ার সময় বাংলাদেশের জিডিপি ছিল মাত্র 54 বিলিয়ন মার্কিন ডলার। 2006 সালে সেটা দাঁড়ায় 71 বিলিয়ন মার্কিন ডলার। আমি আবার বলতেছি, 2001 সালে বিএনপি যখন ক্ষমতা নেয় তখন জিডিপির পরিমাণ ছিল 54 বিলিয়ন মার্কিন ডলার। 2006 সালে বিএনপি যখন ক্ষমতা থেকে সরে দাঁড়ায় তখন জিডিপির পরিমাণ ছিল 71 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বিএনপির 2001 থেকে 2006 5 বছরে বাংলাদেশের জিডিপির পরিমাণ বেড়েছে মাত্র 17 বিলিয়ন মার্কিন ডলার। এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, তৎকালীন সময়ের পত্র পত্রিকা আপনারা দেখেন, গুগলে সার্চ করেন, সেই উত্তরটা পেয়ে যাবেন। এরপর যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা নেয়, 2008 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই সময়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির গড় হার ছিল 6.5%। এই সময়ে জিডিপি বেড়ে 71 বিলিয়ন মার্কিন ডলার থেকে হয়েছে 450 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ আওয়ামী লীগের আমলে বাংলাদেশের জিডিপি বেড়েছে 4.5 গুণেরও বেশি। ঠিক একই সময়ে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হারও ছিল 6.5% গড়ে। ভারতের বেড়েছিল 3.5 গুণ। অর্থাৎ বাংলাদেশের হয়েছে 450 বিলিয়ন মার্কিন ডলার, ভারতের হয়েছে 3.7 ট্রিলিয়ন মার্কিন ডলার। যেই দেশের অর্থমন্ত্রী এই বেসিক জ্ঞানটুকু রাখে না, সেই দেশ অর্থনৈতিকভাবে কোথায় গিয়ে ঠেকবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। এ কারণে আমি বলি, বিএনপি হচ্ছে মূর্খদের সংগঠন, অশিক্ষিতদের সংগঠন। এখন নতুন ভাবে যুক্ত হলো মুনাফিকদের সংগঠন। শিলং সালাউদ্দিন চরমভাবে মুনাফিকি প্রকাশ করে দিয়েছে বিএনপির। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে 14টা বোয়িং বিমানের চুক্তি, সেখানে 10,000 কোটি অতিরিক্ত টাকা
চুক্তিতে যুক্ত করে সেটা লুটপাট করবে। অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলতেছে বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি প্রবৃদ্ধির হার কিংবা জিডিপির আকার ভারতের থেকেও বেশি হতো। ভারত কত বড় অর্থনীতির দেশ, ভারতের জনসংখ্যা কত, বাংলাদেশের জনসংখ্যা কত, ভারতের আয়তন কত, বাংলাদেশের আয়তন কত, এগুলা বেসিক সেন্স ভাই, এগুলা বেসিক। এই বেসিক গুলা যদি এরা না বুঝে এরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে বলেন আমাকে। যাই হোক, বেশি কিছু বলার নাই, ভালো থাকেন, নতুন বাংলাদেশ আপনারা উপভোগ করেন, আপনাদের জন্য অনেক অনেক শুভ। বিএনপি যে আসলে আওয়ামী লীগের শূন্য স্থান, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির ভোটটাকে চিরস্থায়ীভাবে তাদের কাছে আনতে চাইছে, যখন তারা আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করে রাখতে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং জামায়াতে ইসলামীর শক্তিতে বলিয়ান হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে দূরে রেখে নিজেরা খেলবার কথা ভাবছে, তখন তারাই ঠিক করছে যে তারা একের পর এক গোল দেবে মুক্তিযুদ্ধ ইস্যু। 2024-এর জুলাইয়ে শেখ হাসিনার যেসব অপরাধকে সবচেয়ে বৃহৎ অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়, গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়, তার মধ্যে একটি হচ্ছে যে শেখ হাসিনা গণভবনে এক সংবাদ সম্মেলনে বলে বসেছিলেন যে মুক্তিযোদ্ধা কোটা বিসিএস পরীক্ষায় সেটা নিয়ে সবার এত ক্ষোভ কেন, মুক্তিযোদ্ধাদের ওপর ক্ষোভ কেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধারা যদি ঝড় জল বৃষ্টি কাদামাটি ভেঙে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ না করতেন তাহলে তার বাংলাদেশে কারো বড় বড় চাকরি করতে হতো না, সবাইকে পাকিস্তানিদের বুটের তলায় থাকতে হতো। এমন একটা কথা তখনকার প্রধানমন্ত্রী বলা মাত্র বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এমন ক্ষোভে ফেটে পড়েন যে 2024-এর সেই 14ই জুলাইয়ের মন্তব্যের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন স্লোগানে মুখর হয়ে মিছিল বেরিয়ে আসে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এবং সকলেই বলতে থাকেন যে এই যে রাজাকারের নাতিপুতি বলে শেখ হাসিনা যে এক রকমের হত্যাযজ্ঞ করে দিয়েছেন তরুণদেরকে, এর অপরাধে তার বিচার হওয়া উচিত এবং সে কারণেই নাকি শেষ পর্যন্ত এই আন্দোলন তাকে নামিয়ে ফেলার আন্দোলনে পরিণত হয়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের যে রায় হয়েছে সেখানে যে অপরাধে তার বিচার হয়েছে তার মধ্যে একটি সুনির্দিষ্ট অপরাধ হচ্ছে যে তিনি তরুণ ছাত্রছাত্রীদেরকে রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেছিলেন এবং সে কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এখন শেখ হাসিনা সেই 2024-এর উত্তাল জুলাই আগস্টেও বলেছিলেন তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলেন নাই, তিনি শুধু বলেছেন যে বাংলাদেশের মাটিতে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা চাকরি বাকরি না পেয়ে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তো এমন অপমানের সুযোগ্য জবাব শেখ হাসিনাকে দিয়ে দেওয়ার পর, মানে তাকে এই উপলক্ষে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়ার পরে এখন সংসদে বসে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাদের মুখের ওপর আর জামায়াতে ইসলামীর এত বড় একটা সংসদ সদস্যদের দলের মুখের ওপর, 70 জনের বেশি সংসদ সদস্য আছেন এই 11 দলীয় জোটে, তাদের মুখের ওপর বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান তাদেরকে রাজাকারের বাচ্চা বলে হুঙ্কার দিয়েছেন। মানে সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষ সবাই বুঝতে পারছেন এই রাজাকারের বাচ্চারা বলে অ্যাডভোকেট ফজলুর রহমান কাদেরকে সম্বোধন করেছেন এবং তিনি বলেছেন যে সবার মনে রাখতে হবে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এখনো বেঁচে আছে এবং বাংলার মাটিতে নাকি যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে ততদিন কোনো রাজাকারের বাচ্চা বাংলাদেশের মাটিতে ক্ষমতায় আসতে পারবে না। মানে সরাসরি জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি 2024-এর 5ই আগস্টের পর সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে সুপরিচিত হয়ে উঠেছেন, ব্যাপক ভালোবাসা পেয়েছেন জনগণের এবং তার বিরুদ্ধে রীতিমতো মব সৃষ্টি করে তার বাড়ির সামনে অশ্লীল হুমকি অশ্লীল স্লোগানের ঘটনাও ঘটেছিল। কিন্তু হঠাৎ করে বিএনপির সংসদ সদস্য জেগে উঠে এই যে রাজাকারের বাচ্চা বলে হুমকি দিলেন যখন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের উদ্দেশ্যে, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে, ঘটনাটা কি? বিএনপি হঠাৎ এত মুক্তিযুদ্ধ করছে কেন? কারণ মনে রাখতে হবে এই অ্যাডভোকেট ফজলুর রহমান সংসদে থাকা অবস্থাতেই কিন্তু সংসদের শুরুর দিকেই এই সংসদ অধিবেশনে বসা মাত্র যে শোক প্রস্তাব
প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, সেখানে জামায়াতে ইসলামী থেকে যেই নেতৃবৃন্দকে আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের দণ্ড দেওয়া হয়েছিল, সেই 6 জন নেতা, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান, দেলোয়ার হোসেন সাইদি, মীর কাশেম আলী এবং বিএনপির যেই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনিও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন, তাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করেছে এই সংসদ। তার মানে অ্যাডভোকেট ফজলুর রহমানও কিন্তু তখন শোক প্রস্তাব গ্রহণ করেছেন এই যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিবর্গের বিষয়ে। তাহলে অ্যাডভোকেট ফজলুর রহমানের কাছে কিংবা বিএনপির কাছে আসলে রাজাকার কারা? জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে এই যে রাজাকারের বাচ্চা বলে হুঙ্কার দিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বটে, কিংবা বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় যে অভিযোগ আনতো যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে, এখন বিএনপি কি মুক্তিযুদ্ধের চেতনার সেই ব্যবসাটা ধরে রাখতে চাইছে? মানে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে পয়েন্টগুলো, বিশেষ করে যে ভোটগুলো, সে ভোটগুলো ধরে রাখতে চাইছে। মানে আওয়ামী লীগের মাঠ যখন খালি, তখন অ্যাডভোকেট ফজলুর রহমানের যে উত্থান, তাতে পরিষ্কার যে এই যে কে রাজাকার কে যুদ্ধাপরাধী এসব বিষয়গুলো খুব পরিষ্কার করে চিহ্নিত না করেও মুক্তিযুদ্ধ নিয়ে বেশ আবেগী ডায়ালগ দিলে হাততালি পাওয়া যায়, ভোট পাওয়া যায় এবং সারা বাংলাদেশ জুড়ে একটা বিরাট সংখ্যক মানুষের আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভীষণভাবে একজন ভালোবাসার রাজনৈতিক নেতাও হয়ে ওঠা যায়। এই সুযোগ হেলায় হারাতে চাইছেন না বিএনপির কোনো স্মার্ট নেতাই। বিএনপি পুরো মঞ্চটা সাজিয়ে রাখছে যাতে জামায়াতের সঙ্গে তাদের সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটাই হয়ে উঠছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। জামায়াতে ইসলামী এখন কি করবে? মানে তাদের চিরকালীন মিত্র দল, সেই দলটি এখন কিনা এভাবে তাদেরকে একেবারে মুখের ওপর রাজাকারের বাচ্চা বলে অপমান করছে, অথচ এখন আর তারা কোনো স্লোগানে মুখর করছে না কোনো এলাকা, এবং তেমন করে তাদের প্রতিবাদটাও জমিয়ে উঠতে পারছে না। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপির জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা, সারা বাংলাদেশে জনপ্রিয় নেতা, তিনি রীতিমতো উর্দু ভাষায় কবিতা বলে জামায়াতে ইসলামীকে টিটকারি মারছেন যে তিনি নাকি সংসদে উর্দু ভাষার বইও দেখছেন জামায়াতে ইসলামীর বিভিন্ন সংসদ সদস্যদের টেবিলে, আর তিনি উর্দু বলছেন যাতে তাদের বুঝতে সুবিধা হয়। এবং তিনি বলছেন যে এই যে বলা হয় যে বিভক্ত করা যাবে না সমাজকে, এটাতে তিনি বিশ্বাস করেন না। বাংলাদেশকে হিন্দু মুসলমান থেকে শুরু করে নানা রকম জাতি ধর্মে বিভক্ত করা যাবে না বটে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা হাওয়ার বিরুদ্ধে যুদ্ধ করে নাই, বাংলাদেশের মানুষ রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবং তিনি বলেছেন এই প্রসঙ্গ যখনই উঠবে তখনই আমার ভাইয়েরা বিপদে পড়ে যাবেন। মানে তিনি সরাসরি জামায়াতে ইসলামীকে নির্দিষ্ট করে বলছেন, লক্ষ্য করে বলছেন যে তার ভাইয়েরা বিপদে পড়ে যাবেন যখনই রাজাকার প্রসঙ্গে কথা হবে। বিএনপির তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি দাঁড়িয়ে বলেছেন সংসদে যে গণহত্যার বিষয়ে, 1971 সালের গণহত্যার বিষয়ে যতদিন জামায়াতে ইসলামী একমত না হবে এবং তারা যতদিন একটা যুক্তিসঙ্গত অবস্থান না নেবে, ততদিন জামায়াতে ইসলামীর সঙ্গে কোনোভাবেই এই 1971 বিষয়ে বিভেদের অবসান হবে না। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লাখ না 3 লাখ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো গণহত্যা সংগঠিত হয়েছে কিনা, নাকি এগুলো আওয়ামী লীগের বানানো বয়ান এবং ভারতের চক্রান্ত, এই সকল বিষয় নিয়ে এত বছর ধরে বিএনপি বাংলাদেশে রাজনীতি করে এসেছে। এমনকি 30 লাখ না 3 লাখ শহীদের সংখ্যা এ নিয়ে মঞ্চে বসে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজনকে ধমকে দিচ্ছেন, সে ভিডিও তো কতদিন আগেও ভাইরাল হয়েছিল। কাজেই বিএনপির এই মুক্তিযুদ্ধ খেলা, মানে সংসদ অধিবেশনের শুরুতে নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী, দেলোয়ার হোসেন সাইদি, এদের জন্য শোক প্রস্তাব গ্রহণ, আর
তারপরে এই রাজাকারের সঙ্গে কিছুতেই এক টেবিলে বসা যায় না, কিংবা রাজাকার কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, এসব ঘোষণা, কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ে কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে আপোষ হতে পারে না, এ ধরনের হুঙ্কার সত্যি বেশ চমকপ্রদ বটে এবং বেশ এন্টারটেইনিং। কারণ রাজনৈতিকভাবে এই ঘটনা প্রবাহ কোন দিকে যায়, বিএনপি যে আসলে আওয়ামী লীগের শূন্যস্থান, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির ভোটটাকে চিরস্থায়ীভাবে তাদের কাছে আনতে চাইছে, যখন তারা আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করে রাখতে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং জামায়াতে ইসলামীর শক্তিতে বলীয়ান হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে দূরে রেখে নিজেরা খেলবার কথা ভাবছে, তখন তারাই ঠিক করছে যে তারা একের পর এক গোল দেবে মুক্তিযুদ্ধ ইস্যুতে। এটিএম আজহারুল ইসলাম, যিনি কিনা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে মৃত্যুদণ্ড পেয়ে অপেক্ষা করছিলেন মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার, যিনি কিনা 2024-এর 5ই আগস্টের পর আদালতে নির্দোষ বিবেচিত হয়ে বেরিয়ে এসেছেন, সংসদ নির্বাচন করেছেন, এখন সংসদ সদস্য হিসেবে সংসদে এসেছেন এবং প্রশ্ন তুলেছেন বিএনপি 1978 সালে জন্ম নেওয়া একটা দল, তাকে মুক্তিযুদ্ধের দল বলে কি করে? মানে ওই দলে যেমন মুক্তিযোদ্ধা আছেন, জামায়াতে ইসলামীতেও আছেন, কাজেই মানে বিএনপি কেন জামায়াতে ইসলামীর চেয়ে বেটার হবে বা বিশেষভাবে মুক্তিযুদ্ধকে ওন করার স্বীকৃতি পাবে, সেই প্রশ্ন তুলে বসেছেন এটিএম আজহারুল ইসলাম। কিন্তু বিএনপি প্রশ্ন তোলে নাই যে এটিএম আজহারুল ইসলাম কি করে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর নির্দোষ প্রমাণিত হয়ে রাজনৈতিক পালাবদলে আবারও রীতিমতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে এসে পড়েছেন। কারণ এটিএম আজহার আগেই বলে রেখেছিলেন, এর আগেই একদিন সংসদে মনে করিয়েছেন যে যদি জুলাই না হতো তাহলে তিনি যেমন মৃত্যুদণ্ড এড়িয়ে সংসদে আসতে পারতেন না, তারেক রহমানও লন্ডন থেকে বেরিয়ে ঢাকায় এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না। কাজেই এই পরিস্থিতিতে বিএনপি যে তুরুপের তাসটা রেখে দিয়েছে, সবচেয়ে কার্যকর সেই তুরুপের তাসটা আবারও মনে করিয়েছে বিএনপির আইনমন্ত্রী আসাদুজ্জামান। আসাদুজ্জামান মনে করিয়েছেন সম্প্রতি যে জামুকা আইন পাশ হয়েছে সংসদে, সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে যে মুক্তিযুদ্ধের বিরোধী কারা ছিল সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। কারণ সেই আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী হিসেবে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামি ইসলাম পার্টির মতো দলগুলোর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং আসাদুজ্জামান মনে করিয়েছেন যে ওই জামুকা বিলটি যখন পাশ হয়েছে তখন কি বিস্ময়কর, জামায়াতে ইসলামীর সহযোগী এই জাতীয় নাগরিক পার্টির তরুণ সাংসদেরা তখন রীতিমতো স্পিকারকে লিখে জানিয়েছেন যে তারা এই আইনকে সমর্থন দিচ্ছেন। এমনকি জামায়াতে ইসলামীর আমির দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে যদিও বা বলেছিলেন যে একমাত্র আল্লাহই বলতে পারেন যে 1971 সালে কার ভূমিকা কি ছিল, কিন্তু জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা পর্যন্ত কার্যত আইনমন্ত্রীর ভাষায় ওই আইনের কোনো বিরোধিতা করে নাই। কারণ যখন কণ্ঠভোট হয়েছে তখন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাও এর বিরুদ্ধে ভোট দেয় নাই। তাহলে এই পরিস্থিতিতে বিএনপি তুরুপের তাস হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এই কার্ড রেখে দিয়েছে বটে, প্রয়োজনে যুদ্ধাপরাধী দল হিসেবে, যেমনটা তারেক রহমান বলেছিলেন নির্বাচনী প্রচারণাকালে তারা ধর্ষণ করেছে, হত্যা করেছে, সেই দল হিসেবে, কিংবা জামুকা আইনের কাঠামো অনুযায়ী তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে এই আইনটি ব্যবহার করতে পারে যে কোনো সময় আদালতে। এই অবস্থায় জামায়াতে ইসলামী যে তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগী হিসেবে অভিহিত করে আনা আইন পাশের সময়ও গলা খুলে প্রতিবাদ করে না, তেমনি অ্যাডভোকেট ফজলুর রহমান যখন হুঙ্কার ছাড়েন তাদের দিকে রাজাকারের বাচ্চা বলে তাদের অভিহিত করে, তখনও তাদের গলায় তেমন আওয়াজ বের হচ্ছে না। মানে শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে রাজাকার গালির যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, এখন সে প্রতিক্রিয়া কেন কমে আসছে? সেটা কি এই সাজানো গোছানো সংসদটাকে সাজিয়ে গুছিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নানা বিষয়ে ক্ষমতার ভাগাভাগির ঐকমত্যটুকু ধরে রাখার জন্যে, নাকি সত্যি জামায়াতে ইসলামী এমন বেকায়দায় পড়েছে রাজাকার পরিচয় এখনো ধুয়ে মুছে ফেলতে না পেরে যে বুঝতে পারছে না
ঠিক কি করবে সেটাই এখন একটা বড় প্রশ্ন বটে।